যে জিনিসটা আমরা ব্যর্থ হয়েছি সেটা হচ্ছে যেই স্লোগানগুলি আপনি বলছেন, যেই গানগুলি তখন বাজানো হয়েছিল শহীদ মিনার বা অন্যান্য জায়গায়, যেমন বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই ইত্যাদি ইত্যাদি, জয় বাংলা স্লোগান, আসলে আমরা এই জিনিসটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের ভিতরে এসেছিল, কিন্তু খুব কৌশলে এই জায়গাটা প্রতিস্থাপিত করেছিল স্বাধীনতা বিরোধীরা, এবং এইখানে আমরা আসলে পরাজিত হয়েছিলাম। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। একটা আশঙ্কার কথা আমি বলে যাচ্ছি যে গত ১.৫ বছর মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় উগ্র গোষ্ঠীরা যেভাবে মানে স্বাধীনতা ভোগ করেছেন, তাদের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ পেয়েছেন, সেটা ভবিষ্যৎ একটা আশঙ্কার জন্ম কিন্তু দিচ্ছে। সেই জায়গা থেকে এই ১.৫ বছরকে আপনি আমার একটা দুঃখজনক অভিজ্ঞতা হয়েছে, সেটা একটু বলে রাখি। আমি গত ১.৫ বছর ধরে পত্র পত্রিকায় অর্থাৎ সেকেন্ডারি সোর্স থেকে তথ্য নিচ্ছি, সরাসরি কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি কি পর্যায়ে ঘটেছে। এবং আমি একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধেই বেশি ঘটনা ঘটেছে গত ১.৫ বছর বা তার চেয়ে একটু সময় বেশি। দুর্ভাগ্যজনক হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এখন পর্যন্ত তাদের কাছ থেকে এমন কোন তথ্য পাচ্ছি না যে তথ্যের উপর ভিত্তি করে স্পষ্ট একটা চিত্র তৈরি করা যায়। দুর্ভাগ্যজনক যে তারা ক্ষমতায় থাকতে সবাই সিংহ পুরুষ ছিলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর যার যার আখের যেটুকু গোছাইছেন সেটা রক্ষা করার চেষ্টা করছেন বলে আমার কাছে মনে হয়। ওই কর্মীরা ঢেলে যাচ্ছে এবং তাদের মামলা মোকদ্দমা পরিবার এই ব্যাপারে কেউ খোঁজ খবর রাখছে বলে আমি মনে করি না। আমরা কতবার কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করব, কতবার কত মানে সমাজকে বিভাজন করব, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসে। কোর্টে যেও অনেক ক্ষেত্রে মব সন্ত্রাসের শিকার হয়, ফলে জামিন চাইতে যাওয়াটাও কিন্তু তার জন্য নিরাপদ না। এইরকম একটি পরিস্থিতিতে কিন্তু আমরা সবার পরিচিত মুখ, মানবাধিকার কর্মী এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক নূর খান লিটন। নূর খান লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠানে। এবং আমরা জানি আপনি সবশেষ পর্যায়ে মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন, গুম কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন, কিন্তু কোথাও যেন একটা বিচ্যুতি ঘুরেছে। সাধারণ মানুষ আপনার প্রতি যে আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা বছর পর বছর প্রদর্শন করে আসছিল, খানিকটা বিতর্কের মধ্যে আপনাকে কেউ কেউ ফেলার চেষ্টা করছে। আমি শুরুতেই একেবারে ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে প্রশ্নটা করছি, কেন করছে সেই বিষয়ে যাওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাইছি, শেখ হাসিনা সরকারের 15.5 বছরে অনেক ধরনের অভিযোগ ছিল, অনেক ধরনের অভিযোগ, সেটা গুম থেকে শুরু করে ক্রস ফায়ার এবং মানবাধিকার লঙ্ঘন, এগুলো আমরা অস্বীকার করছি না। কিন্তু পরবর্তী পর্যায়ে এসে ডক্টর ইউনূস সরকারের সময় মানুষ আসলে কি দেখলো? মানুষ কি আশাহত হয়েছে, নাকি যে অভিযোগগুলো 15.5 বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল সেইগুলোর বরং আরো বহুগুণ বৃদ্ধির যেই বিভীষিকাময় চিত্র অনেকের মতে, সেটি দেখেছে? আপনি কি মনে করেন? প্রথম হচ্ছে আমাকে নিয়ে যে কথাগুলো আছে, আমাকে নিয়ে যে প্রশ্নগুলি উত্থাপিত করছে কেউ কেউ, আমি স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই যে আমি একজন মানবাধিকার কর্মী, আমি কোনো রাজনৈতিক কর্মী না। ফলে গত 15.5 বছর শেখ হাসিনার আমলে যেভাবে কথা বলেছি তৎকালীন সরকারের অন্যায় অবিচার এর বিরুদ্ধে, এখনো সেই ধারাবাহিকতায় এখনো এবং গত মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমার এই কথা আমি বলে আসছি। যদিও আমি ওই সময়কালে একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত ছিলাম, সেটা হচ্ছে গুম কমিশনের সাথে যুক্ত ছিলাম, তারপরেও কিন্তু আপনার যখন যেখানে আমাকে ডাকা হয়েছে আমি কিন্তু মানবাধিকার কর্মী হিসাবে সেই জায়গার থেকে আমি কিন্তু যতটা বলা সম্ভব, যেভাবে আমি পূর্বে বলেছি সেভাবেই আমি আমার কথা অব্যাহত রেখেছি। যেমন ধরেন 32 নম্বরের যে ঘটনাটা ঘটলো, আমার যতদূর মনে পড়ে যে তাৎক্ষণিকভাবে আমি আমার ফেসবুক স্ট্যাটাসে শুধু একটা কথা লিখেছিলাম, আমি স্তম্ভিত। এর ফলে বাংলা ট্রিবিউন কিন্তু আমাকে ফোন করে এবং এই স্তম্ভিত ব্যাখ্যাটা চান, এবং আমি সেখানে স্পষ্ট করে সব বলি এবং তারা ওইটাকে নিউজ করে। এবং দেখেন, মুক্তিযোদ্ধাদের গলায় যখন একজন মুক্তিযোদ্ধা কর্মকর্তা, সরকারি সাবেক কর্মকর্তার গলায় যখন মানে ইলেকশন কমিশনের
সদস্যকে যখন গলায় জুতার মালা পরিয়ে পড়ানো হয় তখন এটার প্রতিবাদ করেছি। যখন রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিক নেতাদেরকে উপস্থাপন করা হয়েছে কোর্টে এবং সেখানে যখন লাথি মারা বা ডিম মারা এইসব বিষয়েও কিন্তু আমি কথা বলেছি, যদিও ওই সমস্ত রাজনীতিবিদদের পূর্বের কার্যক্রম নিয়ে আমি অনেক সমালোচনা করেছি, তারপরেও কিন্তু এই জিনিসগুলি প্রতিবাদ করেছি। একটা জিনিস মনে রাখতে হবে যে ওই সময়কালে কিন্তু আপনাদের মিডিয়া আমাকে খুব বেশি সুযোগ দেয়নি কথা বলা। যেহেতু আমি কারণ কি কথা বল আমাকে ডাকাই হয় নাই বলতে গেলে ওই সময়টা। আমি তো এটি আমার কাছে একটু একটু রহস্যপূর্ণ। তার কারণ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আপনি সমালোচনা করেছেন, আপনি উচ্চ কণ্ঠ ছিলেন মানবাধিকার রক্ষার ক্ষেত্রে। তখন বিভিন্ন টেলিভিশনে প্রতিদিনই আপনাকে মোটামুটি কম বেশি স্ক্রিনে দেখা যেত। কিন্তু ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আপনি কাজ করেছেন। ডক্টর ইউনূস সরকার আসার পর গণমাধ্যম গুলো ভুল পাল্টে দিল। মোটামুটি দু একটি বাদে অনেক গণমাধ্যম মুক্তিযুদ্ধ শব্দটাও উচ্চারণ করতো না, বঙ্গবন্ধু শব্দটাও উচ্চারণ করতো না। সেখানে আপনি ডক্টর ইউনূস সরকারের সঙ্গে ক্লোজলি কাজ করছিলেন, অন্তত গুম কমিশনের বিষয়ে। সেখানে তো আপনাকে ডাকার কথাই ছিল, তারা ডাকছিল না কেন? দেখেন, আমার কথা তো সবসময় খুব স্পষ্ট ছিল, আর যেহেতু আমি কমিশনের সদস্য ছিলাম তো স্বাভাবিকভাবে আমার কথাগুলো নিয়ে হয়তো যে মিডিয়াতেও একটু তারাও একটু চিন্তিত ছিল যে আমি একজন কমিশনের সদস্য হিসাবে যেভাবে কথা বলি এটা তাদের জন্য প্রশ্ন আসতে পারে। আরেকটা জিনিস একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে গুম কমিশনে কাজ করা মানে কিন্তু তৎকালীন সরকারের সাথে কাজ করা না, বা মানবাধিকার কমিশনে কাজ করা মানে সরকারের সাথে একটা সম্পর্ক থাকে। তার মানে কিন্তু আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আমি মিডিয়াতে কখনো কোনো জায়গায় আমি গুম কমিশনের সদস্য বা আমি মানবাধিকার কমিশনের সদস্য এই পরিচয় দিয়ে কথা বলতে চাইনি। আমি সবসময় একজন মানবাধিকার কর্মী হিসেবে কথা বলার চেষ্টা করেছি এবং আমি বলেছিও, আপনি নিজেও জানেন যে এই একটি মাত্র পদবি কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, অন্যান্য গুলো কেড়ে নিতে পারে, যার জন্য আমি আগাগোড়াই মানবাধিকার কর্মী হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। একটি জিনিস মনে রাখতে হবে, যখন বগুড়ায় পরপর ৩ বা ৪ জন রাজনৈতিক কর্মী অর্থাৎ আওয়ামী লীগের ৪ জন কর্মী জেলখানায় একই ১০-১৫ দিনের ব্যবধানে মারা গেল, তখন কিন্তু এটা নিয়ে আমি প্রশ্ন করলাম যে এই মৃত্যুগুলি সন্দেহের উদ্রেক করে এবং রাজনৈতিক কর্মীদেরকে যেভাবে আটক করার সময় নির্যাতন করা হয় বা পরবর্তীতে নির্যাতন করে যখন কারাগারে পাঠানো হয় সেই ক্ষেত্রে এই ধরনের মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। এই কথাগুলি কিন্তু বলেছি। আপনার গোপালগঞ্জে যখন হত্যাকাণ্ড সংগঠিত হলো সেনাবাহিনী দ্বারা, সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি এবং মব সন্ত্রাসের মধ্য দিয়ে চাঁদাবাজি, তারপর রাজনৈতিক নেতৃত্বদেরকে শক্তি প্রয়োগ করা, নির্যাতন করা, ধরে নিয়ে পুলিশের হাতে দিয়ে মামলা দেওয়া এবং হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে এই যে এখন যারা বিরোধী অবস্থানে আছেন বিশেষ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা কর্মী, তাদের বিরুদ্ধে বা ব্যবসায়ীদের বিরুদ্ধে বা সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলি দেওয়া হয়েছে, অর্থাৎ যিনি হয়তো স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন কিন্তু তাকে সেই অভিযোগে না অভিযুক্ত করে তার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া, তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা বা ৫৪ ধারায় গ্রেপ্তার করা, এই জিনিসগুলি কিন্তু সমর্থনযোগ্য না। এই কথাটা কিন্তু আগেও স্পষ্ট বলেছি, আজকে আপনার এখান থেকে আমি স্পষ্ট করে বলতে চাই। এবং আমি অনেক রাজনীতিবিদ হোক, বড় বড় মুক্তিযুদ্ধে বড় বড় অবদান রেখেছেন যারা, এমন অনেককে আমি দেখছি যে এখন অনেক তারা বাস্তবতার কারণে মব সন্ত্রাসের ভয়তে তারা কিন্তু আত্মগোপন করে আছেন। সমাজে কিন্তু তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, তারা আত্মগোপনে আছেন, তারপরও কিন্তু অনেককেই বর্তমান পরিস্থিতিগত কারণে এই ধরনের সন্ত্রাসীদেরকে চাঁদা দিয়ে তাদেরকে টিকে থাকার চেষ্টা করতে হচ্ছে। এবং আপনি জানেন যে কোর্টে যেও অনেক ক্ষেত্রে মব সন্ত্রাসের শিকার হয়, ফলে জামিন চাইতে যাওয়াটাও কিন্তু তার জন্য নিরাপদ না। এইরকম একটি পরিস্থিতিতে কিন্তু আমরা আছি এবং সরকার এই জিনিসগুলি না জানার কোনো কারণ নাই, কিন্তু এমন কোনো উদ্যোগ নিচ্ছেন না যে উদ্যোগের কারণে এই মানুষগুলো স্বস্তি বোধ করতে পারে, অর্থাৎ যারা নিরপরাধ। আমি বলছি আবারও, যারা স্বৈরাচারের ধারক বাহক ছিলেন, স্বৈরাচারকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, যারা মানুষকে নির্যাতন করেছিলেন, তাদের বিচার হোক, কিন্তু এর বাইরে যে রাজনৈতিক কর্মীরা আওয়ামী লীগের হোক বা অন্য দলের হোক, তাদের ব্যাপারে কিন্তু স্পষ্ট নির্দেশনা থাকা দরকার সরকারের। তারা মুক্ত স্বাধীন জীবন যাপন করার অধিকার রাখে
এবং সেই অধিকারটা চর্চা করার সুযোগ কিন্তু রাষ্ট্রকেই করে দিতে হবে। এইখানে রাষ্ট্র কোনোভাবেই এই জায়গা থেকে অন্যদিকে যেতে পারবে না। আবার আপনি দেখেন অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে সাম্প্রতিককালে। আমাদেরই মানে অনেক মানে সহযোদ্ধা বলি বা আমাদের বন্ধু বান্ধব বলি, তারা কিন্তু মুজিবনগর ঘুরে এসছেন এবং তারা এসে যে বর্ণনা আমাকে দিলেন সেটাও খুব দুঃখজনক, যে ওখানে মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্তম্ভগুলি ছিল, যে স্কাল্পচার ছিল, এগুলিকে কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে, অধিকাংশ ভেঙে ফেলা হয়েছে। তো আমি এই জায়গাগুলিতে বলতে চাই যে 5ই আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী কিন্তু মুক্তিযুদ্ধকে ম্লান করে দিয়ে 24কে সামনে নিয়ে এসে মহান্বিত করার একটা চেষ্টা তারা করেছেন, এবং এটি এক ধরনের মানে পরাজয়ের প্রতিশোধের মতো তাদের কাছে তাদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের সাধারণ মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে এবং বঙ্গবন্ধুর তৎকালীন 71-এর মার্চ পর্যন্ত যে নেতৃত্ব, যেই নেতৃত্বের পিছনে সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, এইটাকে অস্বীকার করা, এইটাকে মুখোমুখি দাঁড়া করার কোনো সুযোগ বাংলাদেশের ইতিহাস মানে বাংলাদেশের রাজনীতিতে আগামীতেও থাকবে না, বর্তমানেও নেই, আগামীতেও। সাময়িক একটা ধূসর অবস্থার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে একাত্তরের প্রকৃত চেতনাই হচ্ছে আমাদের ভিত্তিমূল। একাত্তরের রাজনৈতিক বিশেষ রাজনৈতিক দলের না, এটা সমগ্র জাতি। একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে কয়েক মিনিট আপনি কথা বললেন, তার মধ্যে দিয়ে অনেকগুলো প্রশ্ন এর মধ্যে জমেছে, আমি একটু এক এক করে করি। সেটা আমার প্রথমেই প্রশ্ন ছিল যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, কোথাও কোথাও নিশ্চয়ই তার বাস্তবতা রয়েছে, ভিত্তি রয়েছে, কিন্তু পরবর্তীতে এসে এই যে ডক্টর ইউনূস সরকার, আপনি বললেন যে একটা বিশেষ শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ম্লান করা কিংবা মুক্তিযুদ্ধে তাদের যে পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে, সেই শক্তির উপরেই তো ডক্টর ইউনূস টিকে ছিলেন। এটি আপনি বিশ্বাস করেন কিনা? এবং যেই অভিযোগগুলো 15.5 বছর জমেছে, 1.5 বছরে তা ছাড়িয়ে গেছে কিনা? দেখেন, আমার কাছে মানে কোনো একটি বিশেষ গোষ্ঠীর উপর নির্ভরশীলতা বলবো না, বাস্তবতা আমার কাছে যেটা মনে হয়েছে যে 5 তারিখের বিজয় খুব স্বল্প সময়ের জন্য জনগণের হাতে ছিল, এবং এই বিজয়টাকে খুব দ্রুত মানে যে সমস্ত রাজনৈতিক শক্তি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা সেই বিজয়টাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং সেই সময়কালে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের অসহায়ত্ব আমার কাছে মনে হয়েছে। একদিকে অসহায়ত্ব, আর একদিকে হচ্ছে ওই সরকারের ভিতর এমন কিছু মানুষ ছিল যারা আসলে এক ধরনের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এইটার বিপরীত দিকে অবস্থান নিয়েছিলেন। এটা কি অসহায়ত্ব ছিল, নাকি 5 আগস্টের যে অভ্যুত্থান কিংবা আন্দোলন, সেই আন্দোলনের সাধারণ মানুষ যে চেতনা থেকে, যে বিশ্বাস থেকে, অথবা ওই তৎকালীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকে রাজপথে নেমেছিল? আপনি নিজেও দেখেছেন, আমিও দেখেছি, যেখানে মুক্তিযুদ্ধ স্লোগান দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই কিংবা বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজানো হচ্ছে, এইগুলো দিয়ে একটা প্লট নির্মাণ করা হয়েছিল সাধারণ মানুষের সমর্থনকে আদায় করার জন্য, সাধারণ মানুষকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছিল। একটা ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী যে ম্যাটিকুলাস ডিজাইন, সেটি ছিল কিনা? মানে আমি স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস আসলে অসহায় হয়ে পড়েছিলেন, নাকি তিনি ওই ষড়যন্ত্রের অংশ ছিলেন? এদেরকে সামনে নিয়ে এসেই ডিপ স্টেট বলি কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি বলি, তারা ক্ষমতাটা নিজেদের হাতে নেওয়ার পরিকল্পনা নিয়েই এসেছিল কিনা? এই ব্যাপারে চূড়ান্ত মতামত দেওয়ার সময় এখনো আসেনি, তবে আমি এবং যে জিনিসটা আমরা ব্যর্থ হয়েছি সেটা হচ্ছে যেই স্লোগানগুলি আপনি বলছেন, যেই গানগুলি তখন বাজানো হয়েছিল শহীদ মিনার বা অন্যান্য জায়গায়, যেমন বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই ইত্যাদি ইত্যাদি, জয় বাংলা স্লোগান, আসলে আমরা এই জিনিসটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের ভিতরে এসেছিল, কিন্তু খুব কৌশলে এই জায়গাটা প্রতিস্থাপিত করেছিল স্বাধীনতা বিরোধীরা, এবং এইখানে আমরা আসলে পরাজিত হয়েছিলাম। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা বলতে যারা স্বতঃস্ফূর্ত ভাবে অন্যায়ের বিরুদ্ধে নেমেছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে নেমেছিলাম, এবং শেখ হাসিনার কুশাসনের বিরুদ্ধে যারা নেমেছিলাম, এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, তারা কিন্তু এই জায়গাটাতে মানে আমাদের জয়কে ছিনিয়ে আনতে পারিনি।
এইখানে স্বাধীনতা বিরোধীরা কিন্তু 5 তারিখের পরপরই কিন্তু তারা অনেক বেশি সংগঠিত হয়েছিল এবং তারা বিষয়টাকে নিয়ন্ত্রক হিসাবে তারা চলে আসছিল। এই জায়গাটাতেই আমার কাছে আমি এখন পর্যন্ত এইটাই বিশ্লেষণ দ্বারা করাতে চাই। চূড়ান্ত বিশ্লেষণের জন্য আরো খোঁজ খবর নিতে হবে, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এইবারের মুভমেন্টে যেমন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তার বাচ্চা ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমেছিল, পাশাপাশি মনে রাখতে হবে যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, স্বাধীনতার বিপক্ষের গোষ্ঠী, এরা কিন্তু খুব সুসংগঠিত ভাবে আন্দোলনের ভিতরে অবস্থান নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল এবং সেই জায়গাটিতে তারা যত সুসংগঠিত ছিল, যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যত পরিকল্পনা তারা নিয়েছিল, সেইখানে আমরা আসলে একেবারেই বলতে পারেন ঢেউয়ে ভেসে গেছি। আবারও সে 15.5 বছর কথা তুলি, যেহেতু অনেক ধরনের অভিযোগ ছিল যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হচ্ছিল, পুঞ্জীবিত হয়ে সেটি বিস্ফোরণ ঘটেছে এবং এটিকে ক্যাচ করেছে অন্য একটি শক্তি। সেটা আপনি নিজেই বলছেন যে আমরা পরাজিত হয়েছি, আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। এই যে 1.5 বছরে যে মব সংস্কৃতি, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির উপর হামলা, মাজার সংস্কৃতির উপর হামলা, শিক্ষকদের উপর হামলা, যেমন কালের কণ্ঠ আজ একটি রিপোর্ট বের করেছে, তারা কম্পাইল করেছে যদিও, যে 1.5 বছরে 3000-এর বেশি শিক্ষক মবের শিকার হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, বিচারপতিদের মবের মাধ্যমে অপসারণে বাধ্য করা হয়েছে, সাংবাদিকদেরকে জেলে নেওয়া হয়েছে, স্টিম রোলার চলেছে। এর অনেকগুলো প্রত্যক্ষ সাক্ষী আপনি নিজেই, যেহেতু এগুলো নিয়ে কাজ করা আপনার নেশা বা পেশা যেটাই বলুন না কেন, সেই জায়গা থেকে এই 1.5 বছরকে আপনি আমার একটা দুঃখজনক অভিজ্ঞতা হয়েছে, সেটা একটু বলে রাখি। আমি গত 1.5 বছর ধরে পত্র পত্রিকায় অর্থাৎ সেকেন্ডারি সোর্স থেকে তথ্য নিচ্ছি, সরাসরি কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি কি পর্যায়ে ঘটেছে। এবং আমি একটা জিনিস খুবই স্পষ্ট, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধেই বেশি ঘটনা ঘটেছে গত 1.5 বছর বা তার চেয়ে একটু সময় বেশি। দুর্ভাগ্যজনক হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এখন পর্যন্ত তাদের কাছ থেকে এমন কোন তথ্য পাচ্ছি না যে তথ্যের উপর ভিত্তি করে স্পষ্ট একটা চিত্র তৈরি করা যায়। দুর্ভাগ্যজনক যে তারা ক্ষমতায় থাকতে সবাই সিংহ পুরুষ ছিলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর যার যার আখের যেটুকু গোছাইছেন সেটা রক্ষা করার চেষ্টা করছেন বলে আমার কাছে মনে হয়। ওই কর্মীরা ঢেলে যাচ্ছে এবং তাদের মামলা মোকদ্দমা পরিবার এই ব্যাপারে কেউ খোঁজ খবর রাখছে বলে আমি মনে করি না, বা আমি দৃশ্যত আমি দেখছি না। 2-1 নেতা হয়তো এই ব্যাপারে খোঁজ খবর রাখছে। দুর্ভাগ্যজনক আমি নিজে দেখে এসেছি, এর সত্যতা অবশ্যই আছে। এবং অনেকে নিরাপদ জীবন যাপন করছেন দেশের বাইরে, যে টাকা পয়সাও সরিয়ে নিয়ে গেছেন অথবা এখানে নিরাপদে টাকা পয়সা রেখেছেন, কিন্তু যে কর্মীরা একটা আদর্শিক অবস্থান, আওয়ামী লীগের ভিতর ক্ষুদ্র আকার হলেও একটা আদর্শিক অবস্থান ছিল, এখানে নতুন যারা এসছে তাদের কথা ভিন্ন, লুটেরাদের কথা ভিন্ন, কিন্তু এই সংগঠনটি সেই আপনার জন্মলগ্ন থেকে স্বাধীনতা 69 এবং পরবর্তীকাল এরা যে সংগ্রাম, যে আদর্শ লালন করে এসছে, সেই কর্মী বাহিনীকে আপনি এই কর্মী বাহিনী পরাজিত হবে এটা মনে করি না। তবে সেই কর্মী বাহিনী যে আজকে একটা স্থবিরতায় ভুগছে, সেই জন্য এই ফ্যাসিজম যারা প্রতিষ্ঠা করেছিল বা প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছিল, শেখ হাসিনার সাথে এইসব অপকর্ম, লুটপাট ইত্যাদিতে জড়িত ছিল, তাদের কারণে কিন্তু আজকের এই অবস্থায় জাতি ভুগছে। এই লুটপাটের প্রসঙ্গ সংযোজন করতে চাই, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে মব সংস্কৃতি, আমাদের শিল্প সংস্কৃতি, নাটক, 1000 বছরের আবহমান বাংলার যে ঐতিহ্য, সবকিছুর উপর একটা হামলা, প্রত্যক্ষ হামলা, পরোক্ষ নয়, এবং পিটিয়ে হত্যা করা, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া, এমন বিভৎসতা অন্তত আমরা 15.5 বছর দেখি না। আমি আবারও বলছি, অবশ্যই অভিযোগ ছিল, কিন্তু কেন এমনটা ঘটলো, কারা এগুলো করলো? এবং আপনি জানেন যে আমরা কিছু পরিসংখ্যান, আমরা মানে মানবাধিকার কর্মীরা যখন দেশের এইসব বিষয়ে কিছু পরিসংখ্যান এবং তার উপর মন্তব্য করি, তখন কিন্তু তৎকালীন সরকারের মিডিয়া সেল থেকে এইটার প্রতিবাদ করা হয় বা, এবং তারা বলে এটা, যেটা পূর্বেও মিডিয়াতে যেভাবে সরকারি মানে লোকজন কথা বলতো, ঠিক একই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারেরও যারা মিডিয়ার দায়িত্বে ছিলেন, তারা একই ধরনের বক্তব্য প্রচার করতেন যে আমরা অতি বাড়াবাড়ি করছি, বেশি কথা বলছি, ইত্যাদি ইত্যাদি। একটা আশঙ্কার কথা আমি বলে যাচ্ছি যে গত 1.5 বছর মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় উগ্র গোষ্ঠীরা যেভাবে
মানে স্বাধীনতা ভোগ করেছেন, তাদের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ পেয়েছেন, সেটা ভবিষ্যৎ একটা আশঙ্কার জন্ম কিন্তু দিচ্ছে। এবং আমরা ইতিমধ্যে কিছু কিছু ঘটনা, আপনার বিশেষ করে এই যে নদীর ওপারের যে ঘটনাটা, একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ এবং বেশ কিছু জায়গায় মাজার আক্রমণ, লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা, শিল্পীদের উপর আক্রমণ করা, এই কাজগুলো কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন যে হলি আর্টিজানের আগে এই ধরনের গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু তারা করেছিল। এবং আজকের দিনে আমাদেরকে একটা জিনিস সতর্ক থাকতে হবে, আমাদেরকে মানে সবাইকে, যে এই উগ্রবাদীটা যেন আমাদের রাজনীতিতে প্রবেশ করার সুযোগ না পায়। আর একটা ভুল বাংলা দিতে চাই, সেটা হচ্ছে গুম সংক্রান্ত বিষয়ে আমি যে কথাগুলো এর আগেও বলেছি, এমনকি শেখ হাসিনা যখন দেশ পরিচালনা করছেন তখন যে প্রশ্নগুলি রেখেছি, যে কথাগুলি বলেছি, পরবর্তীতে কমিশনে যে যে তার যে দালিলিক প্রমাণ পেয়েছি, যে ছবিগুলি পেয়েছি, যে স্থানগুলি পেয়েছি, আমি কিন্তু খুব স্পষ্টভাবে সেই কথাগুলি বলেছি। যেমন ঘূর্ণীয়মান চেয়ার বলেন, ছোট ছোট খুপড়ি বলেন, সেল বলেন, যেখানে মানুষকে আটকে নির্যাতন করা হতো, যেখানে ঝুলিয়ে পিটানো হতো, যা যা আমরা দেখেছি, আমি কিন্তু সেই কথাগুলি বলার চেষ্টা করেছি। এইটার মানে এইটা ভাবার কোনো কারণ নাই যে এটি কোনো বিশেষ একটি দলকে মানে টার্গেট করে আমি বলেছি। আমি তৎকালীন স্বৈরাচার সরকার যাহা যাহা করেছে তাহা বলেছি, এবং এখনো আমার চোখে যাহা যাহা আসছে আমি সেই কথাটা বলে আসছি। এখনো কিন্তু সেই আমলের মতো ওই সাইবার সিকিউরিটির নামে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, মানুষকে 54 ধারায় দেওয়া হচ্ছে, আপনার ব্যাপক হারে সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হচ্ছে, কোন কোন ক্ষেত্রে আমি শুনছি যে স্পেশাল পাওয়ার অ্যাক্টও ব্যবহার করা হচ্ছে। এই যে একটা ভয়াবহ অবস্থা, এই অবস্থা, এবং অনেক মানুষ সাহস পাচ্ছে না কোর্টে যে জামিন প্রার্থনা করে, অথচ তার মানে মানুষের বিচার পাবার অধিকার আছে, কিন্তু মানুষ অনেকেই এইটা পারছে না মব সন্ত্রাসের কারণে। এবং সরকারকে এখন মূলত ডিল করতে হবে এই মব সন্ত্রাসকে, এবং গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আর রিকনসিলিয়েশন, আবারও বলছি, ট্রুথ কমিশন গঠন করা খুব জরুরি হয়েছে, এবং রিকনসিলিয়েশন পলিটিক্সে এইটা না করতে পারলে আমরা আবার পিছিয়ে যাব। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক সময়ই নেতৃবৃন্দ এই ধরনের উদ্যোগের কথা বলেছেন বা চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তীতে এই কাজগুলি সফল হতে পারেননি। কিন্তু এইবার যদি এটা না করা যায়, আমরা কতবার কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করব, কতবার কত মানে সমাজকে বিভাজন করব, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে। আমার জানতে পারি গুম কমিশনের মানে খুব ভেতর থেকে কাজ করেছেন সদস্য হিসেবে, যে রিপোর্ট দিয়েছেন সেখানে কেউ কেউ বলছেন যে অতিরঞ্জিত করা হয়েছে, এবং যেভাবে বর্ণনাগুলো এসেছে যে বিভৎসতা তুলে ধরা হয়েছে সেগুলো আসলে রংচং মেখে করা হয়েছে। এটার আমি আমার জীবনের সব সব কাজকে সাক্ষী রেখে বলে দিচ্ছি যে আমি যাহা যাহা বলেছি, একেবারে নিজের চোখে যাহা যাহা দেখেছি, যাহা যাহা শুনেছি, ভিকটিমের কাছ থেকে যা দেখেছি, এবং যে দালিলিক প্রমাণ আমার কাছে এখন পর্যন্ত সংরক্ষিত আছে, সেইটার ভিত্তিতে আমি কথা বলেছি। এইখানে এতটুকু মিথ্যা বা অপপ্রচারের আশ্রয় আমি নেইনি। আমি মানে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, সেই ওনাকে হাজির নাজির করে বলছি যে এই অপরাধগুলি তৎকালীন সময়ে সংগঠিত হয়েছে, যে অপরাধগুলির কথা আমি বিগত দিনে টেলিভিশন বা পত্র পত্রিকায় বলেছি। বিভৎস, এটি কল্পনা করতে পারবেন না কেউ। এবং এই বিভৎসকে যারা আড়াল করতে চায়, যারা মিথ্যা বলে প্রচারণা করতে চায়, তারা ইতিহাসের কাছে কোনো ক্ষমা পাবেন না, এবং ভবিষ্যৎ তাদের জন্য ওই রকমই অবস্থা অপেক্ষা করছে, যদিও আমি এটা চাই না। আমার শেষ প্রশ্ন আমি উত্তর পেতে আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে আপনি নিজে বলছিলেন যে এই অবস্থা চলছিল 15.5 বছর 1.5 বছরে, তা ছিল হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে বা একই অবস্থা ছিল বা এখনো একই অবস্থা বিদ্যমান, অন্তত রাজনৈতিক নিপীড়ন নির্যাতন থেকে। শেখ হাসিনা সরকারের সময় পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করা হয়েছিল, এটি অস্বীকার করার কিছু নেই। বিএনপিকে রাজপথে নামতে দেওয়া হয়নি, বা নানান ভাবে তাদের সভা সমাবেশের উপর হামলা চালানো হয়েছে, একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল। আমি বিশ্বাস করি সেই রাজনৈতিক শূন্যতার জায়গা থেকে আপনি যে উগ্রবাদকে ভয় পাচ্ছেন, যে জঙ্গিবাদ চরমপন্থাকে ভয় পাচ্ছেন, সেটির উত্থান ঘটেছিল।
আবারও যদি এরকম একটি রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি আবারও কোনো জঙ্গি শাসন বা গত ১.৫ বছরে আমরা যা দেখেছি তেমন কিছুর পুনরাবৃত্তির সম্ভাবনা আছে কিনা? যদিও আপনি বলেছেন যে আপনি আশঙ্কার সম্ভাবনা দেখছেন আরেকটি উগ্রবাদের উত্থানের। মানে আমি আরেকটু সহজভাবে এবং আ স্পষ্ট জানতে চাইছি। আজকের অবস্থায় দাঁড়িয়ে যেটুক পর্যন্ত কথা বলা যায় সেটা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি। যদি যদি অপশাসনের অবসান না ঘটানো যায়, যদি গণতন্ত্রকে সুসংহত না করা যায়, যদি সবাই মিলে এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করা যায়, তাহলে ভবিষ্যতে গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হবে এবং গণতন্ত্রের অনুপস্থিতিতে কি ঘটতে পারে এটা আপনিও বুঝেন, আমিও বুঝি। আরেকটি জিনিস বলে রাখি, আপনি যখন গ্রেপ্তার হলেন তারপরে কিন্তু কম বেশি আমি টেলিভিশনে আপনার সম্পর্কে বা যারা গ্রেপ্তার হয়েছে তাদের সম্পর্কে বলেছি। এইটা খুব স্পষ্ট করে বলেছি যে তারা কোন কারণে, কিভাবে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো। আজকে আবার বলছি যে যে ধরনের নির্যাতন নিপীড়ন চলছে, গুম খুনের ঘটনা আমার চোখে এখনো আসেনি, কিন্তু দিদি উঠিয়ে নিয়ে যাচ্ছে, পিটাচ্ছে, স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করছে, লাঞ্ছিত করছে, বিভিন্ন ভুয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, চালান দেওয়া হচ্ছে। এই ঘটনা কিন্তু ঘটছে। এখনই যদি এই ঘটনার ব্যাপারে সতর্ক না হই, আমরা সোচ্চার না হই, তাহলে ভবিষ্যতে যে অপকর্মগুলি বিগত দিনে হয়েছে সেই অপকর্মগুলির পুনরুচ্চ ঘটতে পারে, এই সন্দেহ কিন্তু রয়েছে। আরেকটা বিষয় প্রশ্ন না করলে নয়, যেহেতু খুব আলোচিত বিষয়, আর আপনি যেহেতু একজন রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার কর্মীর পাশাপাশি, সেই জায়গা থেকে আমি প্রশ্ন করছি আরেকটু স্পষ্ট ভাবে। যেটি বলছিলাম যে আওয়ামী লীগের সময় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, এখনো যে রাজনৈতিক শূন্যতার দিকে আমরা যাচ্ছি, এবং যদি সরাসরি বলি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেওয়ার বিষয়ে আপনি একমত পোষণ করেন কিনা, অথবা আপনি এই প্রথম এবং শেষ কথা হচ্ছে, দেখেন বিগত দিনে যখন জামাতের রাজনৈতিক কার্যক্রম নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, সেদিনও যেমন প্রতিবাদ করেছি, আজকেও একই কথা বলছি। কোন আদর্শ, কোন রাজনীতির অধিকার কেড়ে নেওয়া যায় না। এক কথায় আমি জবাবটা